আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হিজবুল্লাহ সহ প্রতিরোধ অক্ষকে সমর্থন দেওয়ার ঘোষণা দিলেন সংস্কারপন্থী প্রেসিডেন্ট পেজেশকিয়ান। অস্ত্রোপচারের পর বাংলাদেশিদের কিডনি পাচার, দিল্লিতে চিকিৎসক সহ আটক 7। ভারতীয় মিডিয়ায় ভয় জাগানো প্রতিবেদন। লজ্জার নজির গড়ল মোদির বিজেপি। রাজস্থানের 4 লোকসভার 31টি বুথে শূন্য বিজেপি। দলকে ভোট দেননি বুথ সভাপতিরাও। নতুন খেলা শুরু। পোল্যান্ড সীমান্তে পুতিনের 2 মিত্র, চীন বেলারুশের সেনাদের যৌথ মহড়া। মোদির রাশিয়া সফরে হতাশ জেলেনস্কি, ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র, কড়া সমালোচনা। ইমরান খানের 2 ছেলের সম্পর্কে আদালতের রায়। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার সরকারের শাসন আমলে হিজবুল্লাহ সহ মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে। গত শুক্রবারের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বিজয়ী হবার পর লেবাননের হিজবুল্লাহ নেতা সাইদ হাসান নাসরুল্লাহ তাকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিয়েছিলেন, তার জবাবে পেজেশকিয়ান এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েল সরকারকে তার অপরাধী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে দেবে না। ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, হায়নাদের বিরুদ্ধে লড়াইরত আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টকে ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে। তিনি বলেন, আর এই সমর্থনের বিষয়টি নিহিত রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মৌলিক নীতিমালায়, ইমাম খামেনি উপদেশে এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির দিক নির্দেশনায়। পেজেশকিয়ান বলেন, আমি আত্মবিশ্বাসী যে পশ্চিম এশিয়ার প্রতিরোধ আন্দোলনগুলো এই অবৈধ সরকারকে ফিলিস্তিনের নিপীড়িত জনগণ ও এই অঞ্চলের অন্যান্য জাতির বিরুদ্ধে যুদ্ধংদেহী এবং অপরাধমূলক নীতি অব্যাহত রাখতে দেবে না। পেজেশকিয়ান সাইদ নাসরুল্লাহর পাশাপাশি লেবাননের জনগণের উন্নতি এবং সমৃদ্ধি এবং ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ যোদ্ধাদের বিজয় কামনা করেন। এদিকে ভারতের দিল্লিতে বড় ধরনের একটি কিডনি পাচার চক্রের সন্ধান পেয়েছে দেশটির পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক নারী চিকিৎসক সহ 7 জনকে। জানা গেছে, যাদের কিডনি নেওয়া হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশের নাগরিক। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের নয়ডার একটি হাসপাতালে এই চিকিৎসক 16 জন রোগীর দেহে অপারেশনও করেছেন। যে পাচার চক্রটি কাজ করছে তার জাল রাজস্থানের পাশাপাশি বাংলাদেশও রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। বিষয়টির তদন্তে দিল্লি পুলিশের সাথে যৌথভাবে কাজ করছে রাজস্থান পুলিশও। দিল্লির পুলিশ কমিশনার অমিত গোয়েল জানিয়েছেন, দিল্লির সরিতা বিহার হাসপাতালে কাজ করতেন গ্রেফতার ওই নারী চিকিৎসক। এছাড়াও দিল্লির একটি নামী বেসরকারি হাসপাতালের সাথে জড়িত ছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, সরিতা বিহারের হাসপাতালে প্রায় 15 থেকে 16টি অস্ত্রোপচার করেন ওই নারী চিকিৎসক। সেখানে কিডনি পাচার চক্রের সাথে যুক্ত ছিলেন তিনি। অস্ত্রোপচারের সময় কিডনি সরানো হতো বলে জানতে পেরেছে পুলিশ। যাদের কিডনি নেওয়া হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশের নাগরিক। পাচারকারীদের হয়ে ওই নারী চিকিৎসক অস্ত্রোপচার করতেন বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। 2021 থেকে 2023 সালের মধ্যে বেশ কয়েকটি কিডনি পাচারের জন্য অস্ত্রোপচার করা হয়েছিল। দিল্লি পুলিশের পক্ষ থেকে একাধিক হাড়হিম করা তথ্য দেওয়া হয়েছে। জানা গেছে, রাজধানীতে একাধিক কিডনি পাচার চক্র সক্রিয় রয়েছে। এরই একটির সাথে জড়িত ওই চিকিৎসক। কয়েকদিন আগে পুলিশ এই পাচার চক্রের 3 জনকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক। তাদের জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, যেসব বাংলাদেশি নাগরিকের কিডনি নেওয়া হয়েছে তাদেরকে টাকা ছাড়াও চাকরির অফার দেওয়া হয়েছে। আবার অনেক ক্ষেত্রে রোগীকে জোর করে বা ভয় দেখিয়েও কিডনি নেওয়া হয়েছে। সূত্র এই সময় এবং আনন্দবাজার পত্রিকা। বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল হওয়া যেমন গর্বের, তেমনি লজ্জা হচ্ছে শূন্য পাওয়া। এবার সেই লজ্জার নজির গড়ল বিজেপি, যারা সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সঙ্গীদের হাত ধরে সরকার গঠন করলো। তথ্য বলছে, ভারতের 4 লোকসভার 31টি বুথে শূন্য পেয়েছে বিজেপি। পরিস্থিতি এতটাই খারাপ যে নিজের দলের বুথ সভাপতি পর্যন্ত ভোট দেয়নি বিজেপিকে। পাশাপাশি আরো 7টি লোকসভার 33টি বুথে মাত্র 1টি করে ভোট পেয়েছে গেরুয়া শিবির। সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশ করেছে
হিন্দি সংবাদ মাধ্যম দৈনিক ভাস্কর। প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল রাজস্থানের 4 লোকসভা কেন্দ্র শিকার, ঝুনঝুন, জয়পুর ও বারমের 31টি বুথে একটিও ভোট পায়নি। অথচ এই 4 কেন্দ্রের মধ্যে জয়পুর কেন্দ্রে জয়লাভ করেছে গেরুয়া শিবির। রাজস্থানের 25টি লোকসভা আসনের মধ্যে 14টি আসনে জয় পেয়েছে বিজেপি। তবে বুথ ভিত্তিক যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তা বিজেপির জন্য রীতিমতো উদ্বেগের। দেখা যাচ্ছে রাজস্থানের ঝুনঝুন লোকসভা কেন্দ্রের পিলানির 84 নম্বর বুথে একটিও ভোট পায়নি গেরুয়া শিবির। শিকার লোকসভা কেন্দ্রের দারামগড়ের 32 নম্বর বুথেও একই হাল। জয়পুরের হাওয়ামহল বিধানসভার 129 নম্বর বুথেও এবার 397টি ভোট পড়েছে, যার মধ্যে 392টি ভোট পেয়েছে ইন্ডিয়া জোট, অন্যান্যরা পেয়েছে 5টি ভোট। এখানেও শূন্য পেয়েছে বিজেপি। এছাড়া জয়সলমের লোকসভা কেন্দ্রের 28টি বুথে একটিও ভোট পায়নি গেরুয়া শিবির। এমন রিপোর্ট প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি বিজেপির বুথ সভাপতিরাও বিজেপিকে ভোট দিচ্ছেন না? সাংগঠনিক দিক থেকে মরু রাজ্যে খুব একটা দুর্বল নয় বিজেপি। 6 বছর আগেও সেখানে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন বসুন্ধরা রাজে। এখানে এতগুলো বুথ সভাপতিরাও দলকে ভোট না দেয় স্বাভাবিকভাবেই দলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঈগল অ্যাসল্ট নামের 11 দিন ব্যাপী এই সামরিক মহড়া গত সোমবার শুরু হয়েছে। এমন এক স্থানে এই যৌথ মহড়া শুরু হয়েছে, সেটি হলো পশ্চিম সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের উত্তর সীমান্ত। এই মহড়ায় ঘিরে কিছু ছবি প্রকাশ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে দেখা গেছে গত শনিবার চীনের সেনারা বেলারুশে পৌঁছেছে। মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ায় সন্ত্রাস বিরোধী যৌথ প্রশিক্ষণে অংশ নেবেন 2 দেশের সেনারা। মহড়া চলবে 19 জুলাই পর্যন্ত। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এই মহড়ার মধ্য দিয়ে 2 দেশের সামরিক বাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে, 2 বাহিনীর মধ্যে সমন্বয় বাড়বে। এছাড়া সৈন্যদের যৌথ প্রশিক্ষণের ক্ষেত্রে চীন ও বেলারুশের সম্পর্ক আরও উন্নয়নের একটি ভিত্তি তৈরি হবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত রোববার এক বিবৃতিতে জানিয়েছে, বেলারুশের ব্রেস্ট এলাকায় এই মহড়ায় 2 দেশের সেনারা জিম্মি মুক্ত করার অভিযান ও সন্ত্রাস বিরোধী অভিযানের প্রশিক্ষণে অংশ নেবেন। এর একটি লক্ষ্য হলো 2 বাহিনীর মধ্যে প্রশিক্ষণ ও সমন্বয়ের সক্ষমতা বাড়ানো। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে বেইজিং গিয়েছিলেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজেজ দুদা। ওই সফরের পর পোল্যান্ড ও চীন সম্পর্কের প্রশংসা করে দুদা বলেছিলেন, চীনের প্রেসিডেন্ট আমাকে বন্ধু বলে ডেকেছেন, এতে আমি খুবই খুশি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফরে হতাশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ সামরিক আগ্রাসনের শিকার ইউক্রেনীয় প্রেসিডেন্ট মনে করেন, মোদীর এই সফর শান্তি প্রচেষ্টার জন্য বড় একটি আঘাত। সোমবারই এক এক্স পোস্টে নিজের হতাশা জানিয়েছেন জেলেনস্কি। মোদীর এই সফরে ক্ষোভ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের প্রধানমন্ত্রী মোদী 2 দিনের সফরে সোমবার মস্কো যান। মস্কোর উপকণ্ঠে নিজের সরকারি বাসভবন নভ ওগারিওভেতে তাকে স্বাগত জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সময় মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন রুশ প্রেসিডেন্ট। আজ 2 নেতার ক্রেমলিনে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। এদিকে সোমবারই রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে ভয়ানক বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ইউক্রেন জুড়ে একদিনের 40 জনের বেশি বেসামরিক লোক প্রাণ হারিয়েছে, আহত হয়েছেন আরো 170 জন। রুশ ক্ষেপণাস্ত্রে ধ্বংস হয়ে গেছে কিয়েভের সবচেয়ে বড় শিশু হাসপাতাল। রাশিয়ার এমন হত্যাকাণ্ডের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রীর মস্কো সফর মেনে নিতে পারছে না ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ভারতীয় প্রধানমন্ত্রীর মস্কো সফরকে বিশাল হতাশার এবং শান্তি প্রচেষ্টায় ধ্বংসাত্মক আঘাত বলে মনে করেন তিনি। মোদীর সফর ঘিরে গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, পুতিনের সঙ্গে সহাস্যে করমর্দন এবং আলিঙ্গন করছেন মোদী। পুতিনের বাসভবনে বসে চা পান করছেন, নৈশভোজ শেষে বাড়ির প্রাঙ্গণে হেঁটে বেড়াচ্ছেন 2 নেতা। এনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক্স এর একটি পোস্টে বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশের নেতা এমন একটি দিনে মস্কোতে বিশ্বের সবচেয়ে রক্তাক্ত অপরাধীকে আলিঙ্গন করলেন। এটি একটি বিশাল হতাশার এবং শান্তি প্রচেষ্টার জন্য একটি বিধ্বংসী আঘাত। যুক্তরাজ্যে বসবাসকারী 2 সন্তান সুলাইমান ইসা ও কাশিমের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে সপ্তাহে একবার কথা বলার জন্য আবেদন করেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে তার এই আবেদন খারিজ করে দিয়েছেন রাওয়ালপিন্ডির এক আদালত।
পাকিস্তানের সংবাদ মাধ্যম ARY নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইমরান খান ও তার প্রথম স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের দুই ছেলে সুলাইমান ইসা এবং কাশিম তাদের মায়ের সঙ্গে লন্ডনে থাকেন। এদিকে গেল বছরের সেপ্টেম্বর মাস থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। আদালত এর আগে জানিয়েছিলেন মাসে দুবার তিনি সন্তানদের সঙ্গে কথা বলতে পারবেন এবং সেই কথাবার্তা হতে হবে টেলিফোনে। বর্তমানে পাঞ্জাবের আদিয়ালা কারাগারে আছেন ইমরান খান। কিছুদিন আগে কারা কর্তৃপক্ষ বরাবর একটি আবেদন করেন তিনি। সেই আবেদনে ইমরান বলেন তিনি হোয়াটসঅ্যাপ ব্যবহারের মাধ্যমে সপ্তাহে একবার তার সন্তানদের সঙ্গে কথা বলতে চান। কারা কর্তৃপক্ষ তার আবেদন নাকচ করে দেয়। কারণ হিসেবে জানায় আদালত শুধু টেলিফোন ব্যবহারের অনুমতি দিয়েছেন ইমরানকে। আদালতের নির্দেশের বাইরে গিয়ে কোনো আবেদন মঞ্জুর করার এখতিয়ার তাদের নেই। কারা কর্তৃপক্ষ আপত্তি জানানোর পর রাওয়ালপিন্ডির সন্ত্রাসবাদ বিরোধী আদালতে আপিল করেন ইমরান। আপিলে কারাগারের সিদ্ধান্তই বহাল রাখেন আদালত। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হিজবুল্লাহ সহ প্রতিরোধ অক্ষকে সমর্থন দেওয়ার ঘোষণা দিলেন সংস্কারপন্থী প্রেসিডেন্ট পেজেশকিয়ান। অস্ত্রোপচারের পর বাংলাদেশিদের কিডনি পাচার, দিল্লিতে চিকিৎসক সহ আটক 7। ভারতীয় মিডিয়ায় ভয় জাগানো প্রতিবেদন। লজ্জার নজির গড়ল মোদির বিজেপি। রাজস্থানের 4 লোকসভার 31টি বুথে শূন্য বিজেপি। দলকে ভোট দেননি বুথ সভাপতিরাও। নতুন খেলা শুরু। পোল্যান্ড সীমান্তে পুতিনের 2 মিত্র, চীন বেলারুশের সেনাদের যৌথ মহড়া। মোদির রাশিয়া সফরে হতাশ জেলেনস্কি, ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র, কড়া সমালোচনা। ইমরান খানের 2 ছেলের সম্পর্কে আদালতের রায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।